এই মুহূর্তে শিরোনামে মেদিনীপুর, মেদিনীপুরের শুভেন্দু অধিকারী, যিনি কিনা রাজ্য রাজনীতির শিরোনামে রয়েছেন। এবং গতকালকে একটি ঘটনা, যেটা কিনা আমি গতকালকে প্রতিবেদন আকারে আপনাদের সামনে তুলেও ধরেছিলাম, সেটা হলো আপনার ওই মেদিনীপুরের নয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের ক্লাস 6-এর 11 বছরের একটি ছাত্রী পাপিয়াদের অকাল প্রয়াণ। মানে স্কুলে গিয়ে প্রার্থনা করার পরে ক্লাসরুমে যায় সেই মেয়েটি, এবং তারপরে সেখানেই সে অচৈতন্য হয়ে পড়ে যায়। শিক্ষকেরা এসে তাকে উদ্ধার করলে পরে তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা প্রাথমিক শুশ্রূষা করার পরে তাকে মৃত বলে ঘোষণা করে। সেটাও একটা ঘটনা, মেদিনীপুরের ঘটনা। আর আজকে আমি যেই প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরব, সেই প্রতিবেদনটা আপনার মেদিনীপুরের ঘটনাকে কেন্দ্র করে, মেদিনীপুরের পিংলার ঘটনা। মেদিনীপুরের পিংলার একজন স্কুল শিক্ষক, পিংলার একজন স্কুল শিক্ষকের ঘটনা, যার জল আপনার হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। তো সেই ঘটনাটা নিয়েই আজকের আমার এই প্রতিবেদন। আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে এই ভিডিওটাতে অংশগ্রহণ করবেন এই আশা রাখি। এবং শেষ পর্যন্ত থেকে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই ঘটনাটা, যেটা কিনা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব, সেটা কতটা মর্মান্তিক, সেটা কতটা বেদনাদায়ক। তাই আপনাদের সকলকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবার জন্য আমি আন্তরিকভাবে আগ্রহ প্রকাশ করছি। এবং যারা যারা আজকে আমার এই চ্যানেলটি প্রথম দেখছেন, আমার এই চ্যানেলে প্রথম এসেছেন, তাদের সকলের কাছে আমি ঐকান্তিক আবেদন করছি যে আপনারা এই ধরনের প্রতিবেদন আগামী দিনে আরও দেখতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং একটা লাইক করে রাখুন সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করছি আজকের প্রতিবেদন। নমস্কার, আমি রাজীব। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এই পশ্চিমবাংলার মেদিনীপুরের পিংলার একজন শিক্ষক, যার নাম ব্রজদুলাল মণ্ডল। ব্রজদুলাল মণ্ডল আপনার স্কুলে শিক্ষকতা করতেন, এবং ব্রজদুলাল মণ্ডলের ছোট্ট একটি পরিবার, সেই পরিবারে ওনার স্ত্রী কৃষ্ণা পাত্র মণ্ডল এবং ওনার মা, এই তিনজনকে নিয়ে একটি পরিবার খুব সুখেই চলছিল। মানে তারা খুব সুখেই দিন যাপন করছিলেন। হঠাৎ করে সেই সুখের সংসারে আপনার কালো মেঘ নেমে আসে। হঠাৎ করে সেই সুখের সংসারে ছন্দপতন ঘটে যায়। কেন? একদিন স্কুল থেকে আপনার ওই ব্রজদুলাল বাবু বাড়ি ফিরছিলেন, তো হঠাৎ আপনার এই আজকে যেরকম একটু মেঘলা ওয়েদার, তো সেই দিনটাও আর কি সেই রকমই মেঘলা ওয়েদার ছিল, এবং তার সাথে ছিল বজ্র বিদ্যুৎপাত। সেই বজ্রাঘাতে ওনার অস্বাভাবিক মৃত্যু হয়। ওনার অস্বাভাবিক মৃত্যুর পরে ওই পরিবারে কিন্তু শোকের ছায়া নেমে আসে। স্ত্রী খুব অল্প বয়সেই বিধবা হয়ে যান, এবং বৃদ্ধা একজন মা, উনিও ওনার সন্তানকে হারিয়ে ফেলেন। যাকে আর কি সম্বল করি, যাকে আঁকড়ে ধরেই ওই বৃদ্ধা বিধবা মা বেঁচেছিলেন, কেননা উনি ওনার স্বামীকে হারিয়েছেন আরও বেশ কয়েক বছর আগে। তো স্বামী মারা যাওয়ার পরে ওই বৃদ্ধা ভদ্রমহিলা তার সন্তানকে আঁকড়ে ধরেই বেঁচেছিলেন। ভগবান তার শেষ সম্বলটুকু পর্যন্ত কেড়ে নিলেন। ঈশ্বরের কি লীলা খেলা দেখুন। ভগবান ওই বৃদ্ধা মায়ের শেষ সম্বলটুকু, যাকে আঁকড়ে ধরে আর কি বেঁচেছিলেন ওই বৃদ্ধা মা, তার শেষ সম্বলটুকু পর্যন্ত কেড়ে নিলেন। এবং তারপরে যেই ঘটনাটা ঘটলো, সেটা শুনলে আপনারা আরও চমকে যাবেন। তো ব্রজবাবু যখন মারা গেলেন, তার ক্রিয়াকর্মের পরে, তার শ্রাদ্ধ শান্তির পরে, আপনার ওনার স্ত্রী কৃষ্ণা দেবী এবং ওনার মা, মানে কৃষ্ণা দেবীর শাশুড়ি মা, মানে ব্রজদুলাল বাবুর মা এবং কৃষ্ণা দেবী, দুজনে মিলে অনেক দৌড়াদৌড়ি করে, অনেক ছোটাছুটি করে, স্কুলে ছোটাছুটি,
সরকারের ঘরে ছোটাছুটি, মানে শিক্ষা ভবনে ছোটাছুটি, এবং কোর্টে পর্যন্ত তাদেরকে দৌড়াতে হয়েছে সেই পেনশনটা আদায় করতে, মানে ব্রজবাবুর পেনশনটা নমিনিকে আদায় করতে, এবং গ্র্যাচুইটি, ইন্স্যুরেন্স, ডেথ ক্লেম এগুলো আদায় করতে তাদেরকে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, অনেকটা সময় ব্যয় হয়েছে। অনেক দৌড়াদৌড়ির করার পরে যখন আপনার কোর্টে এই ফয়সলা হয় যে সরকার পক্ষকে সমস্ত কিছু বুঝিয়ে দিতে হবে ওই ব্রজদুলাল বাবুর পরিবারকে, এবং অর্থাৎ তার নমিনিকে, ব্রজদুলাল বাবুর যিনি নমিনি ছিলেন তাকে, এবং নমিনি ছিলেন ব্রজদুলাল বাবুর স্ত্রী ওই কৃষ্ণা দেবী মহাশয়া, তো ওনাকে সব বুঝিয়ে দিতে হবে, পেনশনটাও বুঝিয়ে দিতে হবে, গ্র্যাচুইটিটাও বুঝিয়ে দিতে, যেহেতু উনি চাকরি করতে করতেই মারা গেছেন তাই ওই ডেথ গ্র্যাচুইটি যেটা আছে সেটা ওনাকে দিতে হবে, নমিনি যিনি আছেন সেই ডেথ গ্র্যাচুইটি, পেনশন এবং আরও যে সমস্ত ডেথ ক্লেমগুলো ছিল সেই সমস্ত কিছুটাই আপনার ওনার স্ত্রীকে মানে কৃষ্ণা দেবীকে বুঝিয়ে দিতে হবে। তো সরকার কিন্তু যখন কোর্টে এই মামলাটা ওঠে, কোর্ট থেকে যখন এই রায় দেওয়া হয় যে সমস্ত কিছুটাই বুঝিয়ে দিতে হবে, তখন সরকার কিন্তু রাজি হয় যে ওনাদেরকে সমস্ত কিছুই বুঝিয়ে দেওয়া হবে, কিন্তু শর্ত একটাই ওই বৃদ্ধা শাশুড়ি মার ভরণ পোষণের দায়িত্ব কিন্তু কৃষ্ণা দেবীকে নিতে হবে, এবং পাশাপাশি দেখভালের সমস্ত দায়িত্ব, যেহেতু কৃষ্ণা দেবীর শাশুড়ি মা মানে ব্রজদুলাল বাবুর মা অসুস্থ ছিলেন, তাই ওনার ভরণ পোষণে এবং দেখভালের দায়িত্ব কিন্তু কৃষ্ণা দেবীকে নিতে হবে, মানে বৌমাকে নিতে হবে, শাশুড়ি মার দায়িত্ব। তো সেই সময় আপনার কৃষ্ণা দেবী কিন্তু এক পায়ে রাজি হয়েছিলেন যে আমি আমার মায়ের মানে শাশুড়ি মায়ের সমস্ত দায়িত্বই নেব। কেন নেব না? আমার স্বামীর মা, তার মানে আমার মা, আমি আমার শাশুড়ি মার দায়িত্ব কেন নেব না? এবং আমি আমার বাকি জীবনটাও আমি আমার শাশুড়ি মায়ের সাথে থেকেই আমি কাটিয়ে দেব। এই প্রতিশ্রুতি কিন্তু উনি সরকার এবং কোর্টকে দিয়েছিলেন, এবং যার জন্য কাঠখড় পোড়ালেও সময় লাগলেও উনি কিন্তু সমস্ত বেনিফিটটা বুঝে পেয়েছিলেন, সমস্ত বেনিফিটটাই বুঝে পেয়েছিলেন। কিন্তু তারপর এই দৌড়ঝাঁপ করার কয়েক বছর পর যখন এই সমস্ত সুবিধাগুলো, সমস্ত পাওনাগণ্ডাগুলো বুঝে পেলেন, তার বছর ঘুরতে না ঘুরতেই মানে কয়েক মাস পরেই আপনার কৃষ্ণা দেবী শ্বশুরবাড়ি চলে গেলেন শাশুড়ি মার হাতে অল্প কিছু টাকা পয়সা দিয়ে। এবং শ্বশুরবাড়ি যাওয়ার পরেও মানে ব্রজদুলাল বাবুর শ্বশুরবাড়ি এবং কৃষ্ণা দেবীর বাপের বাড়ি যাওয়ার পরেও আপনার ওখান থেকে মাসে মাসে খুব সম্ভবত 2 থেকে 3 বার আপনার ওই ওনার শাশুড়ি মাকে মানে ব্রজদুলাল বাবুর মাকে মাসিক খরচা হিসাবে কিছু টাকা পাঠিয়েছিলেন। 2 বার অথবা 3 বার, মানে মাসে 1 বার করে, মানে 2 থেকে 3 মাস পাঠিয়েছিলেন। কিন্তু তারপর হঠাৎ করেই টাকা পাঠানো বন্ধ করে দিলেন, কৃষ্ণা দেবী ওনার শাশুড়ি মাকে টাকা পাঠানো বন্ধ করে দিলেন। এদিকে তো আপনার শাশুড়ি মা চেয়ে আছেন, বৌমার পথ চেয়ে বসে আছেন যে কবে আসবে আমার বৌমা, কেননা উনি অসুস্থও ছিলেন এবং ওনার সংসার চালাতে খুব অসুবিধেও হচ্ছিল। সেই কারণেই কিন্তু পথ চেয়ে বসেছিলেন যে কবে আসবে আমার বৌমা। বৌমার পথ চেয়ে বসেছিলেন ওই বিধবা একজন বৃদ্ধা শাশুড়ি মা মানে ব্রজবাবুর মা। আর কৃষ্ণা দেবীর দেখা নেই, মানে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, কৃষ্ণা দেবীরও দেখা নাই। তো হঠাৎ করেই উনি একটা খবর পেলেন এবং সেটাকে কনফার্ম করার জন্য, সেটাকে যাচাই করবার জন্য উনি ফোন করলেন, ওই পাড়া প্রতিবেশীদের কাছ থেকে ফোন নিয়ে ফোন করলেন বৌমার নম্বরে, ফোন করলেন এবং বৌমা ফোন ধরলেন না। একাধিকবার ফোন করলেন, একবার নয় একাধিকবার ফোন করলেন বৌমাকে, ব্রজবাবুর মা, কিন্তু কোনোবারই ফোনটা রিসিভ করলেন না কৃষ্ণা দেবী। এবং তারপরে উনি জানতে পারলেন যে কৃষ্ণা দেবী আবার নতুন করে বিয়ে করেছেন, নতুন করে বিয়ে করে উনি বরের সাথে এখন নতুন শ্বশুরবাড়িতে গিয়ে উঠেছেন। তাই শাশুড়ি
মার ওনার যে পুরাতন শাশুড়ি মা মানে ব্রজবাবুর মায়ের ফোন উনি আর ধরবার প্রয়োজন বোধ করছেন না এবং ধরছেন না। তো এই ঘটনা ঘটার পরে যখন দীর্ঘদিন লাগাতার ফোনের পর ফোন করে গেছেন ওই বৃদ্ধা মা এবং কৃষ্ণাদেবী ফোন ধরেননি, উনি বাধ্য হয়ে আইনজীবীদের পরামর্শ নিয়ে সেই হাইকোর্টেই আবার গেলেন এবং হাইকোর্টের দ্বারস্থ হয়ে রাজাশেখর মান্থার এজলাসে একটি মামলা দায়ের করলেন। এবং ওনার যিনি আইনজীবী ছিলেন মানে ব্রজবাবুর মায়ের আইনজীবী আদালতে গিয়ে জানালেন যে সমস্ত দায়ভার নেওয়ার শর্ত মেনে নেওয়ার পর ওনার ভরণ পোষণের সমস্ত শর্ত মেনে নেওয়ার পরও কিন্তু এই শর্ত পালনে উনি ব্যর্থ হয়েছেন। এবং এটা শুনে যখন এইভাবে দিনের পর দিন মামলা চলতে থাকে আর কি, বেশ কয়েকদিন এই মামলাটা চলেছে, মানে বছরের উপরে মামলাটা চলেছে। তো ওই বৃদ্ধা শাশুড়িমা অপারক হলেও মানে ওই শরীর খারাপ অবস্থাতেও উনি কিন্তু কোর্টে আসতেন যেদিন ডেট পড়তো কোর্টের। এবং রাজাশেখর মান্থা পর্যন্ত ওনাকে দেখে খুব ইমোশনাল হয়ে পড়েছিলেন, আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। এবং উনি বলেছিলেন, ওনার রায়ে উনি বলেছিলেন এবং রায়দানও দিয়েছিলেন যে কোনো একজন ব্যক্তি, এটা হতে পারে না যে কোনো একজন ব্যক্তি উনি একসাথে দুটো জিনিস পাবেন। ও আপনাদেরকে বলে রাখা ভালো যে ওই যে দৌড়াদৌড়ি যে করছিলেন, ওই দৌড়াদৌড়ি করার সময় প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির কথা তো আমি বলেছি, ডেথ ক্লেম এগুলো তো বলেছি, পাশাপাশি গ্রুপ সিতে একটি চাকরিও আদায় করেছিলেন। মানে আমরা সবাই জানি যে বাবা মারা গেলে ছেলেরা চাকরি পায়, স্বামী মারা গেলে স্ত্রীরা চাকরি পায়, এরকম নিয়ম আমাদের দেশে একটা লাগু আছে, মানে পোষ্য হিসেবে চাকরিটা পায়। তো ওই ব্রজবাবুর স্ত্রীও আপনার কিন্তু পোষ্য হিসেবে কিন্তু স্বামীর চাকরিটা পেয়েছিলেন, মানে গ্রুপ সি পোস্টে। মানে স্বামী একজন শিক্ষক হিসেবে চাকরি করতেন, উনি আর কি গ্রুপ সি, মানে ওই যে আপনার ওই আর কি ক্লারিক্যাল স্টাফ হয় না, সি আর কি, গ্রুপ সি আর কি স্কুলের স্টাফই হয়, তারা ওই আপনার ফাইল টাইল এগিয়ে দেওয়া কিছু লেখা টেখার কাজ তারা করে থাকেন, অফিসিয়াল কাজগুলো করে থাকেন, ব্যাংকে যাওয়া এই ধরনের কাজগুলো করে থাকেন। এই গ্রুপ সি পোস্টের চাকরিটা কিন্তু উনি পেয়েছিলেন। তো তখন রাজাশেখর বাবু মানে রাজাশেখর মান্থা মানে রেসপেক্টেড রাজাশেখর মান্থা মানে বিচারক রাজাশেখর মান্থা উনি ওনার রায়ে বলেন যে এটা কখনোই হতে পারে না যে একজন ব্যক্তি একসাথে মাইনেও পাবেন আবার পেনশনও পাবেন, এটা হতে পারে না কখনো। তাই ওনাকে যে কোনো একটা ছাড়তে হবে। চাকরি তো উনি নিশ্চয়ই ছাড়তে পারবেন না, তাই মাইনেটা উনি পাবেনই, কিন্তু ওনাকে কিন্তু পেনশনটা ছাড়তেই হবে এবং পেনশনটা ওনার বৃদ্ধা শাশুড়ি মাকে দিতে হবে, মানে ব্রজবাবুর মাকে দিতে হবে। এই রায় কিন্তু রাজাশেখর মান্থা দিয়েছিলেন, রেসপেক্টেড রাজাশেখর মান্থা দিয়েছিলেন। এবং উনি আরও বলেছেন যে ওই যে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড এবং যে আপনার ডেথ ক্লেম ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে যে সকল টাকাগুলো, যেহেতু অস্বাভাবিক মৃত্যু হয়েছিল, ইন্স্যুরেন্স কোম্পানি আর কি ডেথ আর কি ক্লেমের টাকাটা তাকে দিয়েছিল সেই পরিবারকে, মানে যেটা ওই বৌমা কৃষ্ণাদেবী পেয়েছিলেন, সেই সমস্ত টাকার অর্ধেকটা ওই ব্রজবাবুর মাকে মানে কৃষ্ণাদেবীর শাশুড়িকে কৃষ্ণাদেবীকে বুঝিয়ে দিতে হবে এবং সেটা কার্যকর করতে হবে 6 সপ্তাহের মধ্যে। আর যদি 6 সপ্তাহের মধ্যে কার্যকর না করা হয় তাহলে কোর্ট মানে আদালত ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন, এই মর্মে রায় দিয়েছিলেন রেসপেক্টেড মানে শ্রদ্ধেয় রাজাশেখর মান্থা। এই রায়টা দিয়েছিলেন এবং তারপর ওই কৃষ্ণাদেবী 6 সপ্তাহের মধ্যে সবটা ফেরত দিয়ে দিয়েছিলেন। এবং যেটা আর কি ওই আপনার যে পেনশনের যে ওনার নো অবজেকশন ওনার শাশুড়িমা পেলে সেখানেও সই করে দিয়েছিলেন কোর্টের চাপে। তো বলুন, এই আজকে এই ঘটনাটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগলো আপনাদের? এই বাস্তব ঘটনাটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম, ব্রজদুলাল বাবুর পরিবারের এই ঘটনাটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো? রাজাশেখর মান্থা কি ঠিক বিচার করলেন নাকি ওনার বিচারে কোনো ত্রুটি রইল? এই সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম।
এবং আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, আপনাদের যদি কোনো মতামত থাকে এই বিচার প্রক্রিয়া নিয়ে, এই রাজাশেখর বাবুর এই বিচার নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং সবশেষে আরেকটা কথা যেটা আমি আপনাদেরকে বলবো, যে ওই ভদ্রমহিলা কৃষ্ণা দেবী অল্প বয়সে বিধবা হয়েছেন, উনি আরেকটি বিয়ে করেছেন, তাতে কোনো দোষের নয়, সেটা কোনো দোষের ব্যাপার নয়। কেননা অল্প বয়সে আমরা দেখেছি আমাদের বিদ্যাসাগর এই বিধবা বিবাহ আইন প্রথা চালু করেছিলেন, তারপর থেকেই আর কি বিধবাদের বিয়ে হয়ে আসছে। এর আগে তো একটা ভয়ঙ্কর আইন ছিল, আপনারা সবাই জানেন, সেইটা নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করছি না। আমার বলবার যেটা, যে উনি অল্প বয়সে বিধবা হয়েছেন, উনি আরেকটা বিয়ে করেছেন, এটা কোনো দোষের নয়। কিন্তু দোষের এইটাই হচ্ছে, মানে দোষের এই ব্যাপারটাই হচ্ছে যে উনি যখন বিয়ে করলেন শাশুড়ি মাকে জানাতে পারতেন যে মা আমি তো অল্প বয়সে বিয়ে করেছি, আমি আরেকটা বিয়ে করছি, মা তুমি আমাকে আশীর্বাদ করো। আচ্ছা, এটা যদিও না বলতেন, মাসে মাসে শাশুড়ি মাকে টাকাটা তো পাঠাতে পারতেন, বা একটা চিঠি লিখে তো জানাতে পারতেন যে মা আমি তোমার সামনে যেতে পারছি না লজ্জায়, আমি তো আমার সারাটা জীবন তো পড়ে আছে, আমি বিয়ে করলাম, তুমি ভালো থেকো, আমি তোমায় মাঝে মাঝে দেখতে যাব, আর আমি তোমায় মাসে মাসে যে টাকাটা তোমায় পাঠানোর আমি সেটা কিন্তু পাঠাবো, আর তোমায় মাঝে মাঝে গিয়ে দেখে আসবো। এইটুকু তো বলতে পারতেন, এটাই তো মানবতা, এটাই তো মানবিকতা। কিন্তু উনি কিন্তু সেটা করেননি, উনি চালাকি করতে গেলেন। এবং চালাকির ফল আমরা জানি যেটা হয়, চালাকির ফল কখনো ভালো হয় না, ঠিক আছে? চালাকির দ্বারা কখনোই মহৎ কাজ হয় না। একটা বাংলায় প্রবাদ বাক্য আছে, চালাকির দ্বারা কখনোই মহৎ কাজ করা সম্ভব হয় না। তো ওনার ক্ষেত্রেও সেই ঘটনাটাই ঘটেছে। তো আজকে এই পর্যন্ত বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের অতি মূল্যবান মতামত এই বিচার প্রক্রিয়া নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয় হোক।